ফয়সাল করিম তার স্ত্রীর বাসা নরসিংদীতে 11 ডিসেম্বর আনুমানিক সকাল 6টা পর্যন্ত অবস্থান করেন। তারপর তিনি আগারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা করে আনুমানিক সন্ধ্যা 8টায় তার বোন জেসমিনের বাসায় পৌঁছান। কি হাদির কথা কি আর শুনতে মন চায়? চাইবে না, কারণ 2 দিন হয়ে গেছে না হাদির মৃত্যুর। আমরা এখন নতুন কোনো মৃত্যুর অপেক্ষা করছি। ঘটনার চেষ্টা করা হয়। তার এই ধারাবাহিকতা আমরা বললাম যে ঘটনার সংশ্লিষ্টতায় আমরা 10 জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করি এবং এই গ্রেপ্তার তাদের জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে ঘটনায় যে মোটরসাইকেলটি ব্যবহৃত হয়েছে সেই মোটরসাইকেলটা আমরা উদ্ধার করেছি। শুটার ফয়সালের সাথে কারা কারা জড়িত, শুটার ফয়সালের সাথে কি তার স্ত্রীও জড়িত কিনা? সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে কয়েকটা ভিডিও দেখাবো। তারপরে আবার উসমান হাদির পরে আবার কে টার্গেট হতে যাচ্ছে। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি। অবশ্যই রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি। সম্মানিত দর্শক, শুটার ফয়সাল উসমান হাদি ভাইকে গুলি করেছিল, তার নিশানায় ছিল উসমান হাদি ভাইকে শেষ করার। কিন্তু তারপরে কি আরও কেউ টার্গেটে আছে কিনা, এবার যে তথ্য দিয়েছে লাইভে এসে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক, আমি বেশি কথা না বলে সরাসরি কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি। আমরা নতুন রক্ত দেখার অপেক্ষা করছি, আমরা নতুন কোনো সংকটের অপেক্ষা করছি। আমাদের আর পুরাতন হাদির মতো, হাদির চেয়েও বড় বড় কোনো মৃত্যু আমাদেরকে আর আমাদের প্রত্যাশিত জায়গা নিতে পারবে না, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমি কেন কথাগুলি বলছি দেখুন, হাদির কবর দেওয়ার পর আমরা যে যার মতো করে চলে এসেছি, কিন্তু হাদির মৃত্যুর পেছনে বা মৃত্যুর যে রহস্য, এটা কতটা গভীর এবং এটি উদ্ঘাটনের জন্য সরকারের পক্ষ থেকে অথবা আমাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তেমন কোনো আশ্বস্ত বা আশ্বাসযোগ্য কোনো ধরনের বক্তব্য পেয়েছে পর্যন্ত যে হাদির হত্যাকাণ্ডের পেছনে যা হয়েছে তা থেকে আমরা আমাদের রাজনৈতিক পথ পরিবর্তনের জন্য কোনো ইঙ্গিত কেউ দিয়েছে? কেউ দেয়নি। বিপদ, আমরা এতটা অভাগা একটা জাতি, অভাগা রাজনৈতিক কালচার আমাদের, যে আমরা এককভাবে সবাই মরতে পারি, কিন্তু সম্মিলিতভাবে দাঁড়িয়ে সবার মৃত্যুকে ঠেকানোর জন্য আমরা দাঁড়াতে পারি না। এর চেয়ে অভাগা দুর্ভাগা জাতি পৃথিবীতে আর কোথাও আছে কিনা জানি না। আমরা মনে করি যে যাক, হাদি মারা গেছে, কী হয়েছে, আমি তো বেঁচে আছি। নো, আপনি বেঁচে নেই, আপনি কোনোভাবেই নিরাপদ নন। আমি আপনাকে বলছি, যে দেখছেন আমার ভিডিওটি, আপনাকেও আমি বলছি, আপনি নিরাপদ নন। কারণ আপনার মা নিরাপদ নয়, আপনার দেশ নিরাপদ নয়, আপনি নিরাপদ নন। আপনি যদি মনে করে থাকেন যে হাদিকে কবর দিয়ে আপনি বেঁচে আছেন এবং এভাবেই থাকবেন, আপনি ভুল। আমি এ পর্যন্ত যতগুলি কথা বলেছি, আমি মানে সত্য মিথ্যাকে মিলিয়ে মানুষকে বিভ্রান্ত করে শুধু ভিউ পাওয়ার জন্য আমি কখনোই কোনো কথা বলি না, আমার রক্তে ওঠে নাই। আপনাদেরকে বলে রাখি, হাদির মৃত্যু বলে দিয়ে গেছে যে বাংলাদেশ নিরাপদ নয়। হাদি বেঁচে থাকার কারণে বলেছে বহুবার, হাদির মৃত্যুর মাধ্যমে হাদি প্রমাণ দিয়ে গেছে যে বাংলাদেশ নিরাপদ নয়। এখন আমরা আর হাদির বিষয়ে কথা বলতে আমাদের ভালো লাগে। 2 দিন পর তো হাদির নাম কেউ উচ্চারণ করবে না, কেউ উচ্চারণ করবে না। আপনি লিখে রাখেন, কেউ উচ্চারণ করবে না। হাদি কে ছিল, হাদি যে একটা ইতিহাস। হাদির মতো এরকম মানুষেরা শত শত বছর বেঁচে থাকে, বিপ্লবীরা শত বছর বেঁচে থাকে, কিন্তু হাদি শত থাকবে দূরের কথা, 10 দিনও ঠিক মতো বেঁচে থাকে কিনা আমাদের মাঝে সন্দেহ রয়েছে। এখন হাদির দায় কেউ নেবে না, আমি জানি। হাদির এই মৃত্যু তো একটা দুর্ঘটনা ঘটেছে, এটা তো কিলিং, প্রকাশ্যে হত্যাকাণ্ড। এর জন্য কি কেউই শাস্তি পাবে না? কেউই না। এটা হতে পারে না। একটা বড় অংশ চুপচাপ আছে, বড় একটা অংশ চুপচাপ আছে। সবচেয়ে বড় অংশ যেটা ছাত্র অংশ, যাদেরকে আমরা এই 24-এর কাউকে আমরা হিরো বানিয়েছিলাম, কাউকে প্রধান উপদেষ্টা বলেছে সেই হলো মহানায়ক, কাউকে আমরা মনে করেছি তারাই হয়তো এই 24-কে তৈরি করেছে। এই বিষয়গুলি করে আমরা আমাদের পথকে বিভ্রান্ত করেছি। আমরা কোন পথে যেতে চাই, আমরা কি করতে চাই, এটিকে আমরা সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলেছি। এই যে তিনজন উপদেষ্টা, ছেলেদের পোলাপানদের পক্ষ থেকে 3 জন উপদেষ্টা হয়েছিল, এই উপদেষ্টাদের কি অর্জন আমাকে বলতে পারবেন? মাহফুজ, আসিফ, নাহিদ, এরা কি করেছে? আমাকে এই কমেন্টে লিখবেন। কমেন্টে আপনারা লিখবেন যে এই 3 জন ছাত্র উপদেষ্টাকে কেন তৎকালীন সময়ে রাতের অন্ধকারে যে সিন্ডিকেট সরকার গঠন করা হয়েছিল, সেই সিন্ডিকেশনের মধ্যে এই 3 জনকে, এই 3টা ছেলেকে কেন দেওয়া হয়েছিল আপনারা লিখবেন। এবং তাদের পদত্যাগ কেন করা হয়েছে, কি উদ্দেশ্যে, এবং তাদেরকে দেওয়ার যে উদ্দেশ্য, তার ফলাফল এই জাতি কি পেয়েছে। 24-এর পক্ষের যে আন্দোলনকারীরা, লাখ লাখ আন্দোলনকারী, যারা জীবনের বিনিময়ে, যাদের সন্তানদের বিনিময়ে, যাদেরকে দেখা যাচ্ছে যে পয়েন্ট ব্ল্যাঙ্ক বন্দুক তাক করে তাদেরকে গুলি করে হত্যা করেছে, সেসব স্মৃতি কি ভুলে গেছি আমরা? সেসব স্মৃতিকে ভুলে গেছি যে হেলিকপ্টার থেকে গুলি করে ঘরের ভিতরে নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়েছে, যেই শিশুর জীবনের বিনিময়ে এই ছেলেগুলি
মন্ত্রীদের চেয়ারে বসছে, তারা কি করেছে আমাকে জাস্ট দুটি পয়েন্ট আপনারা দিবেন, দুটো পয়েন্ট। এই তিনটা ছেলের কাছ থেকে আমরা কি কয়েকজন উপদেষ্টা এখনো পর্যন্ত রয়ে গেছে, বলা হচ্ছে যে এই বিপ্লবীদের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়েছে। তারা কি অর্জন করতে পেরেছে? তারা হাদির মতো লোককে নিরাপত্তা দিতে পারে নাই। তারা এই যে জানাজার অনুষ্ঠানের মধ্যে সবাই গেছে, কেউ কি স্পষ্ট করে বলেছে, প্রধান উপদেষ্টা সহকারে বলেছে যে হাদির হত্যাকারীদের বিচার করা হবে? বলেনি। কারণ এখনো পর্যন্ত অনেক রহস্য রয়ে গেছে যে এই সরকারকেও কিন্তু আমি সন্দেহের বাইরে রাখছি না, এই সরকারকেও আমি সন্দেহের বাইরে রাখছি না। প্লিজ সবাই বুঝবার চেষ্টা করবেন, এ নিয়ে আরও গবেষণা চলছে, বিশ্লেষণ চলছে, অবশ্যই এসব নিয়ে কথা বলবো। আপনারা যদি পাশে থাকেন অনেক কিছু বের করবো, অনেক কিছু বের করবো। আপনাদের সহযোগিতা দরকার, কারণ আপনাদের সহযোগিতা নিয়েই এই সরকার রাতের রাধাকারের সিন্ডিকেট সরকার করেছে। আর এই সিন্ডিকেট সরকার এখনো পর্যন্ত তাদের সিন্ডিকেশনের বাইরে কোনো কিছু করছে না, কোনো কিছু। আমাদের এই যে কথাগুলি বলি আমরা বিভিন্ন জায়গাতে বলি যে অমুকে এটা করেন, তমুক জিনিস ঠিক করেন, এই ডিপার্টমেন্ট ঠিক করেন, তারা কোনো কথা শোনে না। তারা বলে কি জানেন? বলুক, বলতে দাও, আমরা আমাদের কাজ করে যাই। আর হাদির মতো মানুষের জীবন চায় একদম বেহায়াপনা। শেখ হাসিনার আমল আপনারা বললেন না, শেখ হাসিনা কেমন, আমরা শেখ হাসিনা দেশ থেকে তাড়িয়েছি, শেখ হাসিনা আমরা ঠিক একই অবস্থা শেখ হাসিনা বলতো যে কে কি বলুক আমার কিছু যায় আসে না, আমার পাওয়ার চাই, একদম স্পষ্টভাবে শেখ হাসিনা বলতো। মানে শেখ হাসিনার সময় যে এত কিছু হচ্ছিল, শেখ হাসিনা কোনো কিছুকে তোয়াক্কা করেনি। ঠিক সেমভাবে এই ক্যাবিনেটে যারা আছে আমি লিখে দিতে পারবো, এরা প্রধান উপদেষ্টাকে বলছে স্যার আপনি আপনার মতো করে কাজ করেন, কে কি বললে এগুলি শোনার দরকার নেই, আমরা আমাদের মতো করে দেশ পরিচালনা করতেছি, সামনে ষড়যন্ত্র করে যদি পারি এক্সটেনশন করবো, না হলে ইয়ে করবো। এত সহজ না সিন্ডিকেট গন। পাছায় বাঁশ ঢুকবে, আলো যদি বাঁচায়, পাছায় বাঁশ ঢুকবে, বাঁশ রেডি করা আছে, আপনারা খালি নামবেন আর বাঁশ ঢুকবে। এখন যে তিনটা ছেলে মন্ত্রী ছিল আমাকে আপনারা এখানে লিখবেন। আমি অনেকে বলে যে ভাই আমরা বসাইছি, আমি বসাইছি, এই সেই ভাই আমাদের এদের সাথে এদের বসাইছি, আর এরা মানে অন্যায় অন্যায় করবে, আর আমরা তাহলে তো আর সেই আওয়ামী ফ্যাসিস্ট আমল আর এখন আমলে কি পার্থক্য রইল? আমরা এখন কেউ যদি এগুলি করে, সে আগের মতো কোনো কিছু করে, অবশ্যই আমরা সেটা প্রতিবাদ করবো, প্রতিশোধ নিব, এটা জবাবদিহিতা নেব। এর মানেই হলো পরিবর্তন। আমরা তো ভাই আর কাউরে যাচাই বাছাই করে শতভাগ ফেরস্তা বসানোর কোনো সুযোগ নেই, কিন্তু কে যদি কিছু করে থাকে সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার যে বাস্তবায়ন সেটিকে করিয়ে দেখানোর জন্যই এই পরিবর্তন। যদি না করতে পারি তাহলে আমরা এই সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই জবাবদিহিতা করতে হবে। আপনাকে অনেক সম্মান করছি ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি সম্মানের লোক, আপনি না হলে এখন পর্যন্ত আমরা শান্তি থাকতে পারতাম না, এটা নিশ্চিতভাবে বলতে পারি। বাট আপনি যা করছেন নিচে দিয়ে অন্যরা গোড়া কেটে আমাদেরকে এর চেয়ে বেশি বিপদে ফেলছে, যে কারণে হাদির মতো ছেলে জীবন দিতে হয়েছে। এখনো পর্যন্ত আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ধরনের ঠিকঠাক হয়নি। এগুলির শীর্ষে যারা রয়েছে এরাও অপদার্থ, এদের কোনো ধরনের মানে ভালো শক্ত ভূমিকা আমাদেরকে এখন পর্যন্ত উদাহরণ দিতে পারেনি যে এরা পেরেছে, এরা পারবে। সামনে নির্বাচন নিয়ে বড় ধরনের খেলা হচ্ছে, হবে। এগুলিকে আসলে আমরা আরও স্পষ্ট হতে চাই যে এগুলি নিরাপদভাবে কি আসলে নির্বাচন অনুষ্ঠান হবে কি না, কারণ আমরা সন্দিহান একজন হাদিকে, বিপ্লবী হাদিকে বাঁচাতে পারেন না আপনারা। সুতরাং এই সরকারের উচিত, ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত, আপনাকে কিন্তু মানুষ ম্যান্ডেট দিয়েছে, আপনার এই যে ক্যাবিনেটের যেসব এসব অযোগ্য আউল ফাউল কিছু আছে এদেরকে কিন্তু দেয়নি। আপনি দয়া করে আপনার নিজের শক্তিতে আপনি এক রাতে পুরো প্যানেল আপনি চেঞ্জ করতে পারেন, পুরো প্যানেল চেঞ্জ করুন, তবেই হয়তো সামনে এই স্বল্প সময়ের মধ্যে আপনি ভালো কিছু দেখাতে পারবেন। প্লিজ আপনার কাছে বিনীত অনুরোধ ডক্টর মোহাম্মদ ইউনূস। আর জনগণের কাছে প্রশ্ন একটাই, আপনারা বলবেন দয়া করে, সামনে আরও ভিডিও আসবে, আমি বলবো আমি কোনো কাউকে গালাগালি করে কোনো ভিডিও করতে চাই না ভাই, কারো বিরুদ্ধে আমার কোনো ব্যক্তিগত কোনো আক্রোশ নেই। আমি মনে করি মাহফুজ আলমের কথা যদি বলি, মাহফুজ আলমের ভাইয়ের ব্যাপারে দুর্নীতির অভিযোগ রয়েছে। মাহফুজ আলম নিজে তিনি দুটা টেলিভিশন দিয়েছে, সে ক্লারিফিকেশন দিয়েছে, এগুলি স্পষ্ট না সে কিসের বিনিময়ে দিয়েছে। আমার সাথে একবার কথা হয়েছিল, একবার বলছিল যে টিভি দিতে ভাই 100 কোটি টাকার উপরে লাগে, টিভি লাইসেন্স নিতে হলে, বা মানে লাইসেন্স নেওয়ার জন্য বলেনি, টিভি দিতে হলে 100 কোটি টাকার উপরে খরচ লাগে একটা টিভি স্টেশন দিতে হলে। আমার প্রশ্ন হলো যাদেরকে উনি দিয়েছেন এদের কি 100 কোটি টাকার এদের কাছে আছে কিনা? আমি যতটুকু জানি এরা দুজনেই হলো ছাত্র, সাধারণ ছাত্র, এদের নামে কিভাবে তিনি লাইসেন্স দিলেন এটার জবাব তাকে দিতে হবে। পরদিন 12 ডিসেম্বর ভোর 5টায় আগারগাঁও থেকে ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর গ্রিন জোন রিসোর্ট এর উদ্দেশ্যে উবার যোগে যাত্রা করেন এবং আনুমানিক সকাল 5:30টায় গ্রিন জোন রিসোর্টে উপস্থিত হন। আগারগাঁও থেকে রওনার পূর্বেই ফয়সাল তার বান্ধবী মারিয়াকে ভোর 4টায় ওই রিসোর্টে উপস্থিত থাকার জন্য বলে। তদন্ত সূত্রে 13 ডিসেম্বর 2025 তারিখে উবার চালক ও গ্রিন জোন রিসোর্টে বয়কে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মারিয়ার অবস্থান শনাক্ত করা হয় এবং আনুমানিক 2টার দিকে বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মারিয়াকে জিজ্ঞাসাবাদে জানা যায় ঘটনার দিন সকালে সেখানে সহযোগী আলমগীরের সাথে ফয়সাল করিম প্রথমে মাদক সেবন করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে তার পরিকল্পনার কথা উল্লেখ করেন, যার অনেক কিছুই মারিয়া শুনে ফেলে। এক পর্যায়ে মারিয়া বুঝতে পারেন যে ওসমান হাদির বিষয়ে তারা উত্তেজিত স্বরে আলোচনা করছেন। পরবর্তীতে ঘটনার দিন তারা উবার যোগে সকাল আনুমানিক 9টায় রিসোর্ট ত্যাগ করে আগারগাঁওয়ে তার বোনের বাসায় এসে উপস্থিত হন। উক্ত বিষয়টি গ্রিন জোন রিসোর্টের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে আমরা নিশ্চিত হই। এক্ষেত্রে গ্রেফতারকৃত মারিয়ার দেওয়া তথ্য অনুযায়ী
ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া এবং ফয়সালের শ্যালক ওয়াহিদ আহমেদ শিপুর অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে 13 ডিসেম্বর আনুমানিক দুপুর 12টার সময় শিপুকে নরসিংদী হতে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গ্রেফতারকৃত শিপুর দেওয়া তথ্য অনুযায়ী 14 ডিসেম্বর সকাল 6টায় ফয়সালের স্ত্রী সামিয়াকে নরসিংদী হতে গ্রেফতার করা হয়। 15 ডিসেম্বর আগারগাঁয়ে উপস্থিত ফয়সালের বোনের বাসা শনাক্ত করে ওসমান হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত 2টি ম্যাগাজিন, 11 রাউন্ড গোলাবারুদ, বিপুল সংখ্যক চেক এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং উপযুক্ত প্রযুক্তির মাধ্যমে মোহাম্মদ কবিরকে ফয়সালের সাথে ইনকিলাব কালচার সেন্টারে উপস্থিতের বিষয়টি নিশ্চিত করা হয় এবং পরবর্তীতে তাকে 15 ডিসেম্বর দুপুর 1টায় ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফয়সালের স্ত্রী সামিয়ার তথ্য অনুযায়ী গত 16 ডিসেম্বর সকাল আনুমানিক 5টায় ঢাকার কেরানীগঞ্জ থেকে ফয়সালের মা ও বাবাকে গ্রেফতার করা হয়। ফয়সালের মা ও বাবার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফয়সালের শ্যালক শিপুকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে শিপুর বন্ধু মোহাম্মদ ফয়সালকে গ্রেফতার করা হয়। এখন এ পর্যায়ে আটককৃত অভিযুক্ত ব্যক্তিবর্গকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিম্নোক্ত তথ্য সমূহ আমরা জানতে পেরেছি, যা আপনাদের সামনে উপস্থাপন করছি। ওসমান হাদিকা হত্যা চেষ্টার পর ফয়সাল ও আলমগীর পুনরায় আগারগাঁওয়ে যায় এবং হত্যা চেষ্টায় ব্যবহৃত পিস্তল ও গোলাবারুদ লুকানোর পরিকল্পনা করে। অস্ত্রের ব্যাগটি সে তার বাবাকে দিয়ে তার শ্যালক শিপুর নিকট হস্তান্তর করতে বলে এবং সিএনজি যোগে সাভারের উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তীতে ফয়সালের বাবা ব্যাগটি শিপুর কাছে হস্তান্তর করে। শিপু এই ব্যাগটি নরসিংদীতে ফেরত নিয়ে গিয়ে তার বোন অর্থাৎ ফয়সালের স্ত্রী সামিয়ার নিকট দিয়ে দেয়। সামিয়া ব্যাগটিকে পুনরায় শিপুর কাছে দিয়ে এটিকে লুকানোর জন্য বলে দেয়। পরবর্তীতে শিপু তার বন্ধু মোহাম্মদ ফয়সালকে বাসায় ডেকে সেই ব্যাগটি দিয়ে দেয় গোপন করবার উদ্দেশ্যে। মোহাম্মদ ফয়সাল তার বাসায় ব্যাগটি রাখার পর সোশ্যাল মিডিয়ায় দেশের সার্বিক পরিস্থিতি দেখে ভীত হয়ে পার্শ্ববর্তী তরুয়ার বিলে অস্ত্র এবং গোলাবারুদ সহ ব্যাগটি ফেলে দেয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুসারে হত্যা চেষ্টায় ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 41 রাউন্ড গোলাবারুদ এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। র্যাবের মূল লক্ষ্যই হলো অপরাধ নির্মূল করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল সমাজ গড়ে তোলা। আর তাই এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে এবং এই ঘৃণ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল অপরাধীদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। পরবর্তী অংশের জন্য আমি বিজিবি সেক্টর কমান্ডার স্যারকে অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার, ময়মনসিংহ সেক্টরে কর্মরত আছি। আপনারা জানেন যে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশকে 4427 কিলোমিটার এলাকার সীমান্ত জুড়ে আমাদের কাছে দায়িত্বটা পালন করতে হয়। এই দায়িত্ব পূর্ণর অধিকাংশ এলাকাটাই হচ্ছে খাল, নদী, বিল, জঙ্গল এবং অত্যন্ত চ্যালেঞ্জিং একটা এলাকা। বেসিক্যালি 12 ডিসেম্বর রাত 8:30 থেকে আমরা আমাদের বিজিবি সদর দপ্তরের নির্দেশনা পেয়ে আমাদের সীমান্তবর্তী যে বিওপিগুলো আছে, এই বিওপিগুলোর অধিকাংশ জনবলই আমরা নিয়োজিত করি। ক্যাম্পের জাস্ট সামান্য কিছু লোক পাহারায় রেখে সমস্ত লোককে আমরা ডিপ্লয় করে দিই গ্রাউন্ডে সতর্ক থাকার জন্য। এখানে একটু উল্লেখ করি, আমাদের পাহাড়ি এলাকা আপনারা যারা গিয়েছেন সীমান্তবর্তী এলাকাতে, তারা হয়তো দেখে থাকবেন, বিশেষ করে ময়মনসিংহ সেক্টরের কথাটা যদি আমি আপনাদেরকে বলি, এর পুরোটাই হচ্ছে পাহাড়ি। অপর পাশে মেঘালয় পাহাড়, এই পাশে হচ্ছে আমাদের সমতল জায়গা। এই জায়গাতে আমাদের প্রতিটা বিওপির সীমিত সংখ্যক জনবল দিয়ে 8 থেকে 10 কিলোমিটার জায়গা আমাদেরকে প্রতিনিয়ত 24 ঘন্টা রাত দিন ঝড় বৃষ্টি সবসময় আমাদেরকে দায়িত্বটা পালন করতে হয়। অর্থাৎ একটা দলকে, সীমিত জনবলের একটা দলকে 8 কিলোমিটার সীমান্তের ডান বাম 8 কিলোমিটার এবং সীমান্ত থেকে বাংলাদেশের ভিতরে আরও 8 কিলোমিটার জায়গা জুড়েই কিন্তু আমরা দায়িত্ব পালন করি। এই চাঞ্চল্যকর ঘটনাটা যখন ঘটে তখন আমরা সব লোক আমরা মাঠে অলরেডি ডিপ্লোমেটে গিয়েছি, আমরা চেকপোস্ট স্থাপন করেছি। নর্মাল সময় আমাদের যে পেট্রোল কার্যক্রমটা চলে সেটা জাস্ট আমরা ডাবল করে দিই, কারণ আমরা ক্যাম্পে আর কোনো লোকই রাখিনি, একটা লোক আমরা রাখিনি আদার দেন শুধুমাত্র ক্যাম্পে নিরাপত্তাটা ছাড়া। 13 ডিসেম্বর যখন আমরা তথ্য পাই যে এই হত্যাকারী ময়মনসিংহের দিকে এসছে, তখন সাথে সাথেই আমরা একই সাথে পুলিশের সাথে আমরা প্ল্যান করে ফেলি যে আমরা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা এবং শেরপুরের নালিতাবাড়ি উপজেলাতে একসাথে আমরা যৌথ অপারেশন করব। সেই লক্ষ্যে সারা রাত ব্যাপী ঘটনায় যে গান দিয়ে শ্যুট করা হয়েছে সেই গান উদ্ধার করা হয়েছে, গান সহ আরও 3টি গান উদ্ধার করা হয়েছে। তাছাড়া গুলি এবং আরও কিছু ডকুমেন্ট জব্দ করেছে, কিছু ব্যাংকের চেক জব্দ করা হয়েছে, ওদের পাসপোর্ট জব্দ করা হয়েছে, মোবাইল ফোন সহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এখন মামলাটি তদন্তাধীন। আমরা আসামিদেরকে রিমান্ডে নিয়ে এসে পুলিশ হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আমরা মামলার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতেছি এবং দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা নিচ্ছি। এটাই ছিল না, যারা গ্রেপ্তার আচ্ছা একটা একটা করে একটু যদি বলেন। আসামি দেশের বাইরে চলে গেছে, কথাটি কি সত্য নাকি? প্রশ্ন উত্তর পরে, এটা কিন্তু আচ্ছা, আরো অংশ
আছে আমাদের বিজিবি আছে। র্যাব তারা এইটারই অংশ না, এটা ওনারা অংশ বলুক। আমরা প্রশ্নের জবাব দিব প্রশ্নের জবাব দিব প্রশ্নের জবাব মামলা যেহেতু আমার কাছে তদন্তাধীন, এখানে অন্যান্য সংস্থা কাজ করেছে, তো সেই জন্য আমরা বলতেছি আপনার বিজিবি ছিল, র্যাব ছিল, আপনারা ওনাদের র্যাবের পক্ষ থেকে। সার্বিকভাবে মামলা যেহেতু তদন্তাধীন আমার কাছে, যে কোনো প্রশ্ন উত্তর আমরা আপনাদেরকে দেবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি উইং কমান্ডার ইন্তেখাব র্যাবের মুখপাত্র হিসেবে এখানে উপস্থিত আছি। কারণ আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন। গত 12 ডিসেম্বর 2025 সময় দুপুর 2:30 ওসমান হাদিকে গুলি করা হয় এবং এই সংবাদ পাওয়া মাত্রই র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছায়া তদন্তের উদ্দেশ্যে ক্রাইম সিন পরিদর্শন, বিভিন্ন তথ্য এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনায় জড়িত মোটরসাইকেলের দ্বিতীয় আসনধারী এবং শুটার হিসেবে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করে। ফয়সালের গতিবিধি পর্যবেক্ষণ এবং প্রযুক্তির সহায়তায় জড়িত অপর ব্যক্তি মোটরসাইকেল চালক আলমগীরকেও শনাক্ত করা হয়। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটির সম্ভাব্য নাম্বার প্লেট ঢাকা মেট্রো ল 546375, যার মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জানতে পারা যায় যে সম্মানিত দর্শক, এই যে কথাগুলা শুনেছেন, কথাগুলা কতটুকু ভালো লেগেছে সেটা দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আরেকটা কথা না বললেই নয়, উসমান হাদির ঘটনার সাথে যারা জড়িত তাদের কি শাস্তি হওয়া দরকার দর্শক, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।